আচ্ছা, মিক্সড টুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা জানি যে স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সর্বাগ্রে যাদের নাম বা যাদের অবদান সবথেকে গুরুত্বপূর্ণ তারা হলেন ডক্টর এবং নার্স। তো মূল স্তম্ভ তাদের নিয়েই কিন্তু স্বাস্থ্য পরিষেবা উন্নতি হয় এবং তাদের সংখ্যা বা তাদের মোট কথা চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের যে নলেজ সেগুলোর উপর নির্ভর করে কিন্তু যে এই স্বাস্থ্য পরিষেবাটা অনেকটা এগিয়ে যায়। তো আজকে এমন একটা ঘটনা, তোমরা যারা বিশেষ করে প্রাইভেট বিভিন্ন কলেজ থেকে বা কলেজে অ্যাডমিশন হতে চাও বা অ্যাডমিশন হও, সেটা নার্সিংয়ের ক্ষেত্রেও হতে পারে বা মেডিকেলের ক্ষেত্রেও হতে পারে, ডাক্তারের ক্ষেত্রে। তো শান্তিনিকেতনের একটা ঘটনা আজকে হাইকোর্টে যাকে বলে একটা তোলপাড় অবস্থা এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং একটা হাসির রোল উঠে এলো হাইকোর্ট চত্বর থেকে। কী সেই খবর সেটা অবশ্যই আমি বলবো। প্রত্যেকে আশা করি এই বিষয়টা লক্ষ্য রাখবে এবং প্রাইভেট কলেজ বাছার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি সবসময় বলে থাকি, সেটাও আজকের এই ঘটনা থেকেই তোমরা বুঝতে পারবে। আমরা জানি শান্তিনিকেতন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আহ, এত মনোরম পরিবেশ, বা সেটার নাম শুনলেই সবার প্রথমে আমাদের রবি ঠাকুরের কথা মনে পড়ে। তো সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ, তো তারা প্রথমে এবারে অর্থাৎ এই বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি চালু বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করার ক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে আবেদন করেছিল। তো প্রথমের দিকে সেই আবেদনটা খারিজ হয়ে যায়। তো পরবর্তীতে তারা 16টি বিষয়ে বা 16টি সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করার জন্য তারা পরে হাইকোর্টের দ্বারস্থ হয়। কারণ তোমরা জানো যে ডাক্তারি ক্ষেত্রে নিটের পোস্ট গ্র্যাজুয়েটের যে কাউন্সেলিং সেটা চলছে। তো সেক্ষেত্রে হাইকোর্টে আজকে যেটা ঘটেছে সেটা শুনলে সত্যি একটা অবাক করা বিষয় হয়ে দাঁড়ায়। কীরকম? তো হাইকোর্টে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে যেমন যারা ছিলেন, পাশাপাশি আহ, এই যে কলেজ কর্তৃপক্ষ তাদের হয়ে যারা ছিলেন এবং বিচারপতি, আজকে হাইকোর্টের সম্মানীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে একটা হাসি উঠে এলো, যেন মুন্না ভাই এমবিবিএস সত্যি শান্তিনিকেতনে এবার ফিরে আসছে। বিষয়টা একটু তাহলে খুলেই বলি। প্রথম কথা, এই যে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স 16টা বিষয়ে খোলার ক্ষেত্রে তাদের যেহেতু প্রথমে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অনুমোদন দেয়নি, কারণ সেক্ষেত্রে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে তোমরা জানো যে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে ভিজিট হয়, প্রাইভেট বা গভর্নমেন্ট সব কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু ভিজিট হয় প্রতি বছর। তো সেক্ষেত্রে প্রথমে যখন সেটা ক্যান্সেল হয়ে যায়, তার পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ মেডিকেল কলেজ তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে আজকে হিয়ারিংয়ে যেটা বিষয় উঠে এলো এবং পরবর্তীতে বিচারপতির নির্দেশ, সেটা আমি বলছি যে হাইকোর্টের এজলাসে যখন শুনানি পর্ব চলছে, তো সে সময় ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে যেটা জানানো হয় বা ওনারা সওয়াল জবাবে যেটা বলেন, সেটা হচ্ছে প্রথমেই যে যে ভিজিট অর্থাৎ যে সারপ্রাইজ ভিজিটটা হয়, সেই ভিজিটে যখন ওনারা এই পোস্ট গ্র্যাজুয়েট কোর্স 16টা বিষয়ে খোলার ক্ষেত্রে যে পরিকাঠামো দরকার, অর্থাৎ সেখানে ডক্টরের সংখ্যা এবং তাদের যে প্র্যাকটিস করার ক্ষেত্রে যে পেশেন্ট, তো সেটা নিয়ে একটা অন্যরকম গল্প উঠে এলো। কীরকম? তো কমপক্ষে যেমন 3টে বা 4টে সাবজেক্টে এই পোস্ট গ্র্যাজুয়েট কোর্স খোলার ক্ষেত্রে যতটা পরিমাণ ডক্টর দরকার হয় মেডিকেল কলেজে, তো সেখানে গিয়ে দেখা গেল মাত্র 3জন ডক্টর। এবার পাশাপাশি যখন প্রশ্ন আসলো যে রোগী কোথায়,
তো সেখানে রোগীর কাছে যখন যাওয়া হলো, যে রোগীর হিস্ট্রি অর্থাৎ তার ডায়াগনোসিস, তার কোন রোগ হয়েছে বা তার হচ্ছে কি মেডিকেশান আছে, এগুলো কিছু নেই। অর্থাৎ সম্পূর্ণ ভুয়ো রোগী এবং ভুয়ো ডাক্তার সম্ভবত তাদেরকে দেখিয়ে তারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স খুলতে চেয়ে রীতিমতো ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে আবেদন করেছিল। সেটা যখন হয়নি, এই ভিজিটে ওনারা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে সেখানে পরিকাঠামো একদমই নেই, ডক্টর সংখ্যা তো নেই, পাশাপাশি প্যাশেন্ট যাদের উপর প্র্যাকটিক্যাল অর্থাৎ ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল নলেজটা গেইন করবে, সেই প্যাশেন্টের অবস্থা দেখে যে সেগুলো ভুয়ো প্যাশেন্ট, সেটা কিন্তু তাদের আর বুঝতে অসুবিধা হলো না। এবং বিষয়টা যে কি হচ্ছে বা কি হয়েছিল সেটা কিন্তু আন্দাজ করা বিচারপতি ঋতব্রত কুমার মিত্র মহাশয় উনি কিন্তু বুঝতে পারলেন যে বিষয়টা আদতে কি ছিল। তো সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের যেটা দাবি উঠল যে যেহেতু কাউন্সেলিং পদ্ধতি চলছে এবং এবারে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু যদি না করা হয় বা অ্যাডমিশন যদি না করা হয়, তাহলে তাদের অনেক টাকা নাকি লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তো ওনারা বললেন যে 2 থেকে 3 মাস সময় নিলেন এবং যখন বিচারপতি মহাশয় উনি বললেন যে সারপ্রাইজ ভিজিটের কথা, তখন উনি বললেন যে ভিজিটের একটা নির্দিষ্ট ডেট করা হোক। তো সেটা শুনে বিচারপতি বললেন যে নির্দিষ্ট ডেট করা মানে সেই ডেটে কিছু সাজানো গল্প, যেগুলো অনেক সময় প্রাইভেট বিভিন্ন নার্সিং কলেজ বা প্রাইভেট এই যে নার্স কলেজগুলোতে এগুলো কিন্তু হামেশাই ঘটে থাকে। তো সেই বিষয়টা বিচারপতি নিজেও বুঝতে পারলেন, বললে না, ভিজিট হবে সারপ্রাইজ, অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যারা যে কর্তৃপক্ষ ভিজিট করবেন, যারা যারা অনুমোদন দেবেন, তারা হঠাৎ ভিজিট করবেন। তো সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো ডেট থাকবে না। তো সেক্ষেত্রে যখন পরিকাঠামোর দিক দিয়ে যখন বিচারপতি প্রশ্ন করলেন যে আপনাদের পরিকাঠামো এই, যেটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে হাইকোর্টে জানানো হলো, তখন ওনারা বললেন যে কলেজ কর্তৃপক্ষের যেটা দাবি যে প্রত্যেকেই এখানে হাইকোর্টে আপনারা আছেন এবং আপনারা মুন্না ভাই এমবিবিএস যে সিনেমাটা সেটা দেখেছেন এবং সেখানকার যে কিছু চিত্রনাট্য মানে ছবি, অর্থাৎ মুন্না ভাই কাউকে জড়িয়ে ধরে যে মোট কথা অসুখ সারিয়ে তুলবেন, মানে সেই রকমই একটা বিষয় যেন কলেজ কর্তৃপক্ষের দাবিতে উঠে এলো। মানে মুন্না ভাই এমবিবিএস এর মতো করে তারাও যেন রোগীর সেবা করতে মানে চলছেন বা করবেন, এমনটাই তাদের মানে দাবি। তো সত্যি বিচারপতি বুঝতে আর কোনো বাকি রইল না যে আদতে ঘটনাটা কি। তো পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েট এই কোর্স খোলার ক্ষেত্রে যেমন তিনি বললেন যে খোলার সম্ভাবনা সম্ভবত একদমই নেই, তবে সারপ্রাইজ ভিজিট ন্যাশনাল মেডিকেল কাউন্সিল করবেন, তার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে পরের দিকে, অর্থাৎ ভিজিটের পরে। সেক্ষেত্রে যদি ফল্ট পাওয়া যায় আর অন্য কিছু, তাহলে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা অবশ্যই সেই মোট কথা সেই পদক্ষেপ নেওয়া হবে সেই অনুযায়ী। তো এটা সত্যি অবাক লাগছে। তোমাদের যেমন প্রত্যেককে আমি বলি যে প্রাইভেট যে কোনো কলেজে অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে আইএনসির অ্যাপ্রুভাল, পাশাপাশি নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল, এর সাথে তোমাদের কলেজের পরিকাঠামোর টিচিং ফ্যাকাল্টি, পাশাপাশি কলেজের প্রিভিয়াস রেকর্ড, এগুলো দেখা কিন্তু খুবই জরুরি। বা নিজস্ব হসপিটাল আছে কি নেই, যদি রোগীর সংখ্যা না থাকে, এই যে সাজানো রোগী, একটা অ্যাপ্রুভাল পেতে রোগী সাজিয়ে রাখলেন, তারপরে যখন ভিজিটে আসলো, সেই সাজানো রোগীদের দেখে দেখা গেল ওনারা হয়তো যদি বুঝতে না পারেন হয়তো অনুমোদন দিয়ে দিলেন,
কিন্তু এক্ষেত্রে তেমনটা একদমই হয়নি। তো সেক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল মেডিকেল কাউন্সিল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ এদের ভূমিকা থাকছে, ডব্লিউবিএনসিরও থাকে। তো এই বিষয়গুলো যেমন মাথায় রাখতে হয়, তেমনি ছাত্রছাত্রীদের বা ক্যান্ডিডেটদেরও এটাও মাথায় রাখতে হবে যে আমি কোন প্রাইভেট কলেজে অ্যাডমিশন হচ্ছি, সেখানকার এই বিষয়গুলো নিজস্ব হসপিটাল, টিচিং ফ্যাকাল্টি এগুলো দেখে কিন্তু অবশ্যই ভর্তি হওয়া জরুরি। না হলে নিজে যদি শিখতে না পারো, একটা কোর্স করছো, সেই কোর্সে তুমি 3 বছর 4 বছরের একটা কোর্স করতে চলেছো, নিজের ব্যক্তিগত যদি কোনো সেখানে এক্সপেরিয়েন্স বা গেইন করতে না পারো বা শিখতে না পারো, তাহলে আগামী ভবিষ্যৎ অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কি পরিস্থিতি হবে সেটা একবার ভাবলে নিজেদেরই যেন গা শিউরে ওঠে। তাই এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকেই মনে রাখবে, এবং অবশ্যই আমি এই যে তথ্যটা বা এই যে খবরটা, তার লিঙ্কটা আমি দিয়ে দেব। তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে এটা সত্যতা যাচাই করতে পারো। অবশ্যই কমেন্টের প্রথমের দিকেই কমেন্ট বক্সে সেটা থাকছে।